আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। আপনাদের সঙ্গে আছি আমি কাজী পাপ্পু। শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। ডেঙ্গু চিকিৎসা ব্যয় বহন করতে যেয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। সমন্বয়হীনতার অভাবে একই সড়ক বারবার খোরাখুরি, ভোগান্তিতে নগরবাসী। সিন্ডিকেট ইস্যুতে সুর পাল্টালেন বাণিজ্যমন্ত্রী। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তিস্তা পারের মানুষ। এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি হিন্দু মহাসভার নেতা চক্রপাণির। হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। অবশেষে সিনেমা নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন জায়েদ খান। এবার বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অন্য যে কোনো সময়ের চেয়ে এবছর ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে। ডেঙ্গু চিকিৎসা করতে যেয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। বেসরকারি হাসপাতালে খরচ মেটাতে না পেরে অধিকাংশ রোগী মেঝেতে থাকার শর্তেও ভর্তি হচ্ছে সরকারি হাসপাতালে। বিজন কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। দেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক ডেঙ্গু। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগী, মৃত্যুর তালিকাও কেবল বাড়ছে। দেশ জুড়ে তাণ্ডব চালানো এই রোগ রোগী ও স্বজনদের কাছে হয়ে উঠছে শারীরিক ও মানসিক দুর্বলতার কারণ। ডেঙ্গু হইলে প্রথমত মাথা কামড় দিয়ে ধরে রাখে, তারপরে শরীর ব্যথা, শরীর অনেক ব্যথা, তারপরে বাথরুমে পাতলা পায়খানা হইব, আর বেশি রকম হয়ে গেলে তখন পাতলা পায়খানার সাথে ব্লাড বেরোবে। আমার প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, এই থেকে এরপরে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি, পরে আমাকে এখানে নিয়ে আসে। মোটামুটি জ্বর ছিল, তখন আনি নেই। এখন কালকে থেকে একদম বেশি পাতলা পায়খানা, সন্ধ্যার পর থেকে, পরে কালকেই সন্ধ্যাবেলা নিয়ে আসছে। ট্রিটমেন্ট ভালো আমরা পাইছি না, মেডিকেলে ট্রিটমেন্ট কোনো রকমই ভালো পাই না। নার্স একটা ইঞ্জেকশন দেবো, 4 থেকে 5 বার ঘোরাফোরা করি, ইঞ্জেকশন দিতে চায় না, তারা খুব কাজে ব্যস্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি। তথ্য অনুযায়ী 2020 সালে আক্রান্ত হয়েছে 1405 জন। অপরদিকে 2021 সালে 28,429 এবং 2022 সালে আক্রান্ত হয় 62,382 জন। এমন পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় মেটাতে সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। কালকে এখানে ভর্তি হয়েছি মুগদাতে, আগে আমি মুন্সিগঞ্জ ছিলাম, ওইখান থেকে রেফার করে এখানে পাঠানো হয়েছে। তো ওইখানে সরকারি মেডিকেল হলেও কিছু সরকারি ছিল না, বেড ব্যতীত। ব্যাগ আমার নিজেই কিনতে হয়েছে, ওইখানে অনেক টাকা ব্যয় হয়েছে। এখানে কোনো ব্যয় নেই, এখানে সব সরকারি বহন করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে গত 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1 লাখেরও বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। মৃত্যু হয়েছে প্রায় 5 শতাধিক ব্যক্তির। ডেঙ্গু শুধু প্রাণহানি নয়, অর্থনৈতিক দিক থেকেও দুর্বল করে ফেলছে একটি পরিবারকে। প্রায় 50,000 টাকার মতো ঋণ করছি। বড় ছেলেরও প্রাইভেটে নিয়েছিলাম, কাছে বাসা কোনাপাড়া থেকে, পরে এখানে আনছি আর কি। খরচা আর কুলাইতে পারি না, পরে এখানে ওরে নিয়ে এসেছি। খরচ চালাইতে তো সমস্যাই ভাই, আমরা তো দিন কাজ করি, তো খরচ চালাইতে সমস্যা। যে গাড়িটা যদি আজকে না যায় তা 1200 টাকা জমা দিতে হইব। আপনি চালাইলেও দিতে হইব, না চালাইলেও দিতে হইব, এটার মাপ নাই। রুজি তো আজকে আইবই না ঘরে, আরও পকেট থেকে 1200 টাকা দিতে হইব। জমানো টাকা কিছু ছিল, ওইগুলোই খরচা করছি, এখন হয়তো ঋণ করতে হইব আর কি। কারণ রোজগার যদি না করতে পারি তাহলে কিছু নিয়ে চালাইতে হইব না। শুক্রবার সকালে আইসা ভর্তি হয়েছি। আমাদের সংসার হলো 8 জন সদস্য, আমরা ইনকাম করি 2 জনে, এর মধ্যে আমার ইনকাম বন্ধ। তো একজনের ইনকাম বন্ধ থাকলে তো অবশ্যই সংসারে টানাটানি হবেই। চিকিৎসকদের মতে ডেঙ্গুর প্রকোপ কমাতে শুধু মশক নিধন নয়, পাশাপাশি ব্যক্তিকেও সচেতন হতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে গ্রহণ করতে হবে আরও কার্যকারী পদক্ষেপ। যদি ডেঙ্গু হয় সেটা সরকারি হসপিটালেও গিয়ে আমরা দেখেছি, যেটা 19 সালের স্টাডিতে ছিল যে আমাদের সরকারি হসপিটালে প্রায় 10,000 টাকা খরচ হচ্ছিল। এই বছর আমরা স্টাডি শুরু করেছি, সেখানে আমরা প্রাইমারি হিসাব থেকে যেটা পাচ্ছি সরকারি হাসপাতালে প্রায় 30,000 টাকা খরচ হচ্ছে। তাহলে সরকারি হসপিটালে গেলেও তো তাকে 30,000 টাকা খরচ করতে হবে, তাহলে সেই টাকাটা সে কোথা থেকে পাবে, তাই না? অন্যদিকে প্রাইভেটে গেলে তো আরও গলা কাটা খরচ। ডেঙ্গু এটা প্রিভেন্টেবল ডিজিজ,
পৃথিবীর অন্য দেশগুলো এটা প্রিভেন্ট করেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ক্যালকাটা করতে পেরেছে, তাহলে কেন আমরা করতে পারছি না? তার মানে প্রবলেম যেটা সেটা হলো যে আমাদের দায়িত্বশীল বডি যেগুলো আছে তারা দায়িত্বটা ঠিকমতো পালন করছে না। আজকে একটা বড় ধরনের রাউন্ড টেবিল হলো, সেখানে মন্ত্রী মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন, স্বাস্থ্যের ডিজি ছিলেন। সেখানে দেখলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা তাদের সব কাজ করে ফেলছে এবং যা তারা বললেন তাতে তারা সুপার, মানে কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। তাহলে কোয়েশ্চেন যেটা সেটা হলো তাহলে এত মানুষ অ্যাফেক্টেড হচ্ছে কেন, এত মানুষ মারা যাচ্ছে কেন? হ্যাঁ, তার মানে প্রত্যেকে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা ভণ্ডামি করছি, আমাদের জায়গাটা হয়ে গেছে ভণ্ডামির জায়গা, মুখে আমরা সব কিছু করে ফেলতেছি, কোনো ইয়ে নাই। তাহলে এত রুগী কেন আসতেছে, এত মানুষের কেন মৃত্যু হচ্ছে, তাই না? তাহলে এই বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে এখানে তো মানে লুকোচুরি করার কিছু নাই, এটা ইনফর্ম ডিসিশন নিতে হবে, সত্যটা খুঁজে বের করতে হবে এবং সেই জায়গায় আঘাত করতে হবে যে সেই জায়গায় কীভাবে মূলোৎপাটন করা যায়। তাহলে সেটা যদি না করা হয় তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যাবে এবং আমরা কেউ কিন্তু সেফ না। এই ডেঙ্গু মশার আক্রমণ থেকে তো এই মন্ত্রী মহোদয় সেফ না, সচিব মহোদয়ও সেফ না, আমরা কেউ কিন্তু সেফ না। সচেতন হলে একদিকে যেমন কমবে আক্রান্ত রোগীর সংখ্যা, তেমনি আতঙ্কের দিক থেকেও মুক্ত হবে দেশ, এমনটাই মনে করে বিশেষজ্ঞরা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। মঙ্গলবার 29 আগস্ট সংবাদ সম্মেলনে এক সিনিয়র সাংবাদিক সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না, এমন কথা বাণিজ্য মন্ত্রীও বলেছেন। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। এদিকে বুধবার 30 আগস্ট বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, বাজারে সিন্ডিকেট আছে এমন কথা বলেননি। একটি ডেস্ক রিপোর্ট। বাজারে সিন্ডিকেট আছে এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, আমি বলেছি মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ভোক্তা অধিকার সহ নানা সংস্থা কাজ করছে, কিন্তু জনবল কম, এটা নিয়ে নানা সময়ে কথা বলেছি। বুধবার 30 আগস্ট সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার 29 আগস্ট দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সিনিয়র সাংবাদিক সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের সিন্ডিকেট করে ক্রেতার পকেট থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন। প্রধানমন্ত্রী ওই সাংবাদিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এমন কথা বাণিজ্য মন্ত্রীও বলেছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। বাণিজ্য মন্ত্রী এমনটি বলে থাকলে তাকে তিনি ধরবেন। শেখ হাসিনা বলেন, সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। যখনই পণ্যের দাম বাড়ায় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই দাবি করে বাণিজ্য মন্ত্রী বলেন, গ্রাম থেকে শুরু করে লাখ লাখ মানুষ ডিম উৎপাদনের সঙ্গে জড়িত, এটাকে সিন্ডিকেট কিভাবে বলবো? ওই যে বিশাল জায়গা থেকে দাম বাড়াচ্ছে তারা। প্রসঙ্গত, গত 1 জুলাই খুলনায় এক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। তবে তিনি এখন বলছেন, বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। রাজধানীর উন্নয়নে বিভিন্ন সংস্থার খোরাখুরি নতুন খবর নয়। হাতিরঝিল এলাকায় মাটির নিচ দিয়ে ডেস্কোর বিদ্যুতের লাইন নেওয়ায় একটি সড়ক কাটা ও খোঁড়া হয়েছে, যে কারণে এই এলাকা দিয়ে যাতায়াতকারী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সমন্বয়হীনতার অভাবে একই সড়ক বারবার খোঁড়াখুড়ি হয় বলে অভিযোগ এলাকাবাসীর। রিয়াদুর রহমান পিঞ্জুর ক্যামেরায় তথ্য সংগ্রহ করেছেন জাহিদ রাকিব। হাতিঝিলের রাস্তায় বৃষ্টি নামলি গাড়ি একদম মানে আটকে যায়, আর পুরো জাম একদম ইসিত রামপুরা ব্রিজিত আর এই ধারে ঝিল পর্যন্ত একদম পুরো জাম থাকে। বৃষ্টিতে গাড়ি চাকা ঘোরে, এই 2 বছর ধরে কাজ করে না, এরম ভাই ফেলাই রাখছি। শখের জাম বড় ভাঙ্গা যায়, তারপরে মনে করেন টেংরি মেংরি টাল হয়ে যায়,
এখানে যখন বৃষ্টি হয় তখন তো পানি বেঁধে মানে চলার অযোগ্য হয়ে যায়, ঠিক আছে। বড় বড় গর্তগুলো পানি জমে মানে রাস্তায় একেবারে অচল অবস্থা হয়ে যায়, চলা যায় না। অনেক মানুষ পড়ে যায়, গাড়ি বেঁধে যায়, উঠে না। গাড়ির তো অবশ্যই ক্ষতি হয়, গাড়ি বেঁধে যায়, গাড়ি ক্ষতি হয় না। এই যে গর্ত দেখতেছেন, এই গর্তের মধ্যে যদি চাকা পড়ে একটা রানিং গাড়ি, তাহলে গাড়ি ক্ষতি হবে না। 5 মিনিটের রাস্তায় 1 ঘন্টাও যাইতে পারি না। আর সন্ধ্যাবেলা প্রচন্ড জাম থাকে, বুঝছেন। মানে কি করবো, আপনার কয়দিন পর পর কাটে এটা? মানে কিছুদিন মানে 2 মাস 3 মাস ভালো যা আবার কাটে, 2 মাস 3 মাস ভালো যা আবার কাটে, মানে এরকম অনেক ভোগান্তি হয়। আর এই যে গর্তগুলোতে গাড়ি পড়লে আপনাদের কি গাড়ির কি সমস্যা হয়? আমাদের মনে করেন যে বেশিরভাগই জকেট জাম্পারগুলো জায়গা, বুঝছেন। আর এমনি অনেক মাঝে মাঝে গাড়ি উল্টেও যাওয়া, মানে অনেক ভাঙাচোরা, তো এই জন্য একটা রোগী নিয়ে যদি এই রাস্তায় হাসপাতালে যাইতে হয়, তাহলে হাসপাতালে যাওয়ার আগেই সে রোগী ফিরে নিয়ে আসতে হবে, হাসপাতাল পর্যন্ত আর পৌঁছবে না। কেন? কারণ যেরকম রাস্তা এখানে তো মানে রোগী তো সাধারণত দরকার যে আরামাসে যাইতে পারে, কিন্তু অ্যাম্বুলেন্স যদি মানে আরামাসে না গিয়ে যদি আরো ঝাঁকি বা বেশি হয়, তাহলে তো রোগীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এই যে লেগে গেছে, এই জন্য আমি গাড়ি দাঁড় করছি। গাড়ি অনেক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। কেন দাঁড় করাইছেন? গাড়ি ওখানে লেগে গেছিল, বড় গর্তের মধ্যে পড়ে গেছিল, সাউন্ড হয়েছিল, এই জন্য গাড়িটা আমি দাঁড় করে আমি দেখলাম যে গাড়ির কি পরিস্থিতি। মানে দোকানপাটের অবস্থা খুব খারাপ, বুঝছেন। বেচা কিনা একবারে খারাপ আমাদের, আর কাজ ঠিক মতো করে না, কাজ শুরু করে একবার শুরু কাজ করে। এই বৃষ্টির সিজন আসে কাজ করলে মানুষের জনগণের অনেক ভোগান্তি হয়, সেটা হচ্ছে। কিন্তু যেরকম বাইরের কান্ট্রিগুলা আসলে রাস্তাগুলো যখনই করে তখনই কার্পেটিং সাথে সাথে করে ফেলে, কিন্তু আমাদের সব মন্ত্রণালয়ের একটা যোগসূত্র থাকা উচিত। এবার স্বদেশ সংবাদ। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তিস্তাপাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ইতিমধ্যে 2টি গ্রাম বিলীন হয়ে গেছে। এর মধ্যে 300টার মতো পরিবার বসতভিটার নদীগর্ভে চলে গেছে। এখনও ক্রমাগত নদী ভেঙেই চলেছে। অন্যদিকে কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা সহ সব নদ নদীর পানি। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কণ্ঠ দিয়েছেন সানজিদা শম্পা। কুড়িগ্রামে ফের বাড়তে শুরু করেছে তিস্তা সহ সবকটি নদ নদীর পানি। এতে ভাঙন দেখা দিয়েছে তিস্তা পাড়ে। নদী ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। টিন শেড ঘর ভাঙে গেছে, বাড়ি ঘর সব ভাঙে গেছে, মানে কিছু আটকেবার পাইনি, আবাদি জমিও ভাঙে গেছে। রাজারহাটের চর খিতাবখা, বর্দারগা মাজার, সরিষাবাড়ি ও গতিয়াসামে গিয়ে দেখা যায় তিস্তার প্রবল স্রোতে এসব চরের প্রায় 400 বসত ভিটা নদী গর্ভে চলে গেছে। লোকজন যতটুকু পারছেন নিজেদের বসত ভিটার মালামাল ও জমির গাছগুলো রক্ষা করার চেষ্টা করছেন। বাড়িঘর ভাঙনের শিকার হলেও এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকারি কর্মকর্তা হালাত আমরা অবহেলার কারণে এলে হয়েছে, কয়বার ভাঙে এই কোর্সটা। অথচ খরা মৌসুমের সময় যেটা কাজের দক্ষতা, যেটা কাজের মানে পোষাটা সেইভাবে কাজ না করিয়া যখন নদী ভরাট হয়ে যায় তখন কাজ করেন। তিস্তার নদী কোনো বাজেট নাই তো কাজ করেন কে? এই পানি ভরার সময় 200 বস্তা আনি দেন। 2টা পাড়া গত বন্যায় এবং এই বন্যা বিলীন হয়ে গেছে, আর মাঝের চড়ায় কিছু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। 3-4 দিন থেকে খুব বেশি, এবং গতকাল রাতে ক্রস বাঁধটা চলে যাওয়ার কারণে আরো ভাঙনটা তীব্র আকার ধারণ করছে। আমরা গত 3 বছর থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রতিনিয়ত কথা বলতেছি, তারা কোনো রকম ব্যবস্থা সাময়িক একটু ব্যবস্থা করে দেয়, কিন্তু সেটা দিয়ে হচ্ছে না, সামান্য একটু ব্যাগ ফেলে চলে যায়। অন্যদিকে তিস্তার পানি কমে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র, ধরলা আর দুধকুমারের পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জেলার চিলমারির শাখাহাতি, মন্তলা, রমনা, রানীগঞ্জ, উলিপুরের বেগমগঞ্জ, গুনাইগাছ, থেতরাই, নাগেশ্বরীর ফান্দের চর, বামনডাঙ্গা, তেলিয়ানির কুটি ও জেলা সদরের সাহেবের আলগা, পোড়ার চর, চর ইউথনেট, দই খাওয়ার চর সহ নিম্নাঞ্চলের এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। তলিয়ে গেছে এসব এলাকার রোপা আমন, মৎস্য ঘের ও গোচরণ ভূমিগুলো।
যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চলাচলও দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসীদের। বুধবার 30 আগস্ট সকাল 6টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত 24 ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার, চিলমারি পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার জানান, নদ নদীর পানি বাড়ায় 2040 হেক্টর জমির আমন ধান, 98 হেক্টর সবজি ক্ষেত এবং 16 হেক্টর জমির বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, উলিপুর ও রাজারহাটের প্লাবিত এলাকাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেসব বিতরণের কাজ চলছে। পাশাপাশি খাদ্য সহায়তা, উদ্ধার নৌকা ও আশ্রয় কেন্দ্র সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক খবর। এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা বিজেপির ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার নেতা চক্রপাণির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের অংশের নাম শিবশক্তি রেখেছেন বলে তার প্রশংসাও করেন এই নেতা। সফল চন্দ্র অভিযানে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বিজ্ঞানীদের থেকে এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। একটি ডেস্ক রিপোর্ট। বুধবার 23 আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম, যার মাধ্যমে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্র জয় করল ভারত। এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র ও শিবশক্তি পয়েন্টকে তার রাজধানী ঘোষণা করার দাবি করেছেন বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠক হিন্দু মহাসভার নেতা চক্রপাণি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, রোববার 27 আগস্ট চক্রপাণি তার এ দাবির কথা জানান। তিনি বলেন, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং শিবশক্তিকে তার রাজধানী করা নিয়ে প্রস্তাব আনুক জাতিসংঘ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের অংশের নাম শিবশক্তি রেখেছেন বলে তার প্রশংসাও করেন হিন্দু মহাসভার এই নেতা। প্রসঙ্গত, চক্রপাণি যে হিন্দু মহাসভার নেতা ছিলেন, গান্ধী হত্যার মূল আসামি গডসে এবং সে হত্যা পরিকল্পনার অন্যতম অভিযুক্ত দামোদর সাভারকরও সেই হিন্দু মহাসভার নেতা ছিলেন। ভারতের সফল চন্দ্র অভিযানকে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নির্বাচনী প্রচারে ব্যবহার করবে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকরা। দলটি বিজ্ঞানীদের থেকে এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। রোববার বিজেপির এক নেতা দাবি করেন, মোদী শুধু বিশ্বগুরু নন, তিনি মহান বিজ্ঞানীও। দলটির একাধিক নেতা সফল চন্দ্রাভিযানের কৃতিত্ব মোদীকে দিতে মরিয়া। আর বিরোধীরাও বলছেন, এর পেছনে রয়েছে ভোটের হিসাব। দলটি বিধানসভা নির্বাচন ও আগামী বছর লোকসভা নির্বাচন সামনে রেখে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে। এবার তার সঙ্গে যুক্ত হল হিন্দু মহাসভা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। এশিয়া কাপের শুরুতেই হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেয়া 165 রানের লক্ষ্য 66 বল বাকি থাকতেই 5 উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা। একটি ডেস্ক রিপোর্ট। এশিয়া কাপ নিয়ে টাইগার ভক্তদের আশা ছিল অনেক, তবে যা ভাবা হয় ফলাফল হয় তার উল্টো। ওপেনিংয়ে ব্যর্থতা দিয়ে শুরু এশিয়া কাপ মিশন।
ইনিংসের শুরুটা করলেন নাইম শেখের সঙ্গে তানজিদ হাসান তামিম, তবে তামিমের অভিষেকটা হলো বেরঙিন। বারবার সুযোগ পাওয়া নাইম দিয়ে আসলেন নিজের উইকেট, খেলতে গিয়ে বড় শট। বিপদে দলের হাল ধরতে ব্যর্থ সাকিব আল হাসান, বিদায় নিলেন 5 রানে, দলকে রেখে গেলেন বিপদে। হাল ধরার চেষ্টা শান্ত হৃদয়ের জুটি, ৬৬ বলে শান্তর 50। দারুণ এই জুটি ভেঙে টাইগারদের ধাক্কা দেন দাসুন সানাকা, লঙ্কান অধিনায়ক নেন হৃদয়ের উইকেটটা। ব্যাট হাতে ব্যর্থ অভিজ্ঞ মুশফিক, আপারকাট খেলতে গিয়ে দিয়ে আসলো নিজের উইকেট। লোয়ার মিডল অর্ডারে মিরাজ 5, শেখ মেহেদি 6 রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করা শান্ত সেঞ্চুরির কাছে গিয়ে থামেন। তার 122 বলে 7-4-এ 89 রানের ইনিংস শেষ হয় মহিষ থিকসানার বলে বোল্ড হয়ে। এরপর মোস্তাফিজ 0 রানে আউট হলে 42.4 ওভারে 164 রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 165 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের 3য় ওভারেই প্রথম বলে দুর্দান্ত এক ডেলিভারিতে দিমুথ করুণারত্নকে ফেরান তাসকিন। পরের ওভারে আঘাত হানেন শরীফুল। 14 রান করা পাতুম নিসাঙ্গাকে বানান উইকেট রক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে। 2 ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা। উইকেটে থাকার লড়াই চালিয়ে যাওয়া কুশল ম্যান্ডিসকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। তখন পর্যন্ত আশা বেঁচে ছিল বাংলাদেশের। এরপর সামারা বিক্রমা আর আসালাঙ্কা 78 রানে জুটি গড়লে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। দুর্দান্ত ব্যাটিং করে 50-র পর শেখ মেহেদিকে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং হন সামারা বিক্রমা। পরের ওভারে ডিসিলভাকে ফেরান সাকিব। এক প্রান্ত আগলে রেখে আসালাঙ্কা 50 করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। 92 বলে 5 বাউন্ডারিতে 62 রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব নেন 2 উইকেট। কাজী পাপ্পু, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। হালের আলোচিত নায়ক জায়েদ খান। সিনেমা নিয়ে ব্যস্ততা কম থাকলেও নানা কাজের জন্য তিনি সবসময় ভক্তদের মধ্যমণি হয়ে থাকেন। তবে নতুন সিনেমা ছায়াবাজের শুটিং শুরু হবে শীঘ্রই, এমনটাই জানালেন জায়েদ খান। সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। 30 আগস্ট বুধবার ঢাকা বিমানবন্দরে সায়ন্তিকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সামিয়া বিন্দুর একটি ডেস্ক রিপোর্ট। কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে ছায়াবাজ নামে নতুন সিনেমা করতে যাচ্ছেন জায়েদ খান। এমন খবর প্রকাশিত হয়েছিল চলতি মাসের শুরুর দিকে। তখন খবরটি ভুয়া বলে মন্তব্য করেছিলেন নায়ক। তবে এবার তিনি জানালেন ভিন্ন কথা। ছবির শুটিং করতে বুধবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকায় আসেন সায়ন্তিকা। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জায়েদ খান। তিনি জানান, ছায়াবাজ ছবিটিতে অভিনয়ের জন্য 2 দিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন। জায়েদ খান গণমাধ্যমকে বলেন, যখন খবর প্রকাশিত হয় তখন সিনেমাটিতে আমি চুক্তিবদ্ধ হইনি দেখে না করেছিলাম। এখন চুক্তিবদ্ধ হয়েছে। সবকিছু কনফার্ম করার পরই নিশ্চিত করে জানালাম। তিনি আরও বলেন, আজ দুপুরে সায়ন্তিকা ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করি। আজই আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব। এ সময় জায়েদের পরনে ছিল কালো শার্ট ও কোট। অপরদিকে সায়ন্তিকা পরেছেন সাদা শার্ট ও ব্লু জিন্স। দুজনকে একত্রে দেখে নেটিজেনরা বেশ উচ্ছ্বসিত। ফেসবুকের এমন পোস্টে সরগরম অবস্থা। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়। একজন লিখেছেন, শুভকামনা রইল প্রিয় ভাই। আবার একজন লিখেছেন,
জায়েদ খান আটকে গেলেন নাকি সুন্দরী রমণীতে? জায়েদ সায়ন্তিকার জুটি পর্দায় কেমন মানাবে, দর্শক কিভাবে গ্রহণ করবে তা বোঝা যাবে সিনেমা মুক্তির পরই। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।